সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এখনও বেঁচে আছেন মেজর ডালিম। বেশ কিছু সূত্র বলছে বঙ্গবন্ধুকে খতম করা এই মেজর বর্তমানে তুর্কিতে বসবাস করছে। কেনিয়ার নাইরোবিতে তার ব্যবসা আছে। তিনি পাকিস্তানের পাসপোর্ট ব্যবহার করছেন। পাকিস্তান ও কেনিয়ায় নিয়মিত যাওয়া আসা করে থাকেন। গত ৪০ বছরে বিশ্বের ১০০টি দেশে তিনি ভ্রমণ করেছেন বলেও জানা যায়। সব থেকে অবাক করা খবর হল তিনি নাকি বাংলাদেশেও এসেছেন। কবে, কোথায়, কিভাবে এ নিয়ে খুব বেশি তথ্য নেই, তবুও যতটা জানা গেছে জানাবো। এছাড়া নতুন করে স্বাধীন বাংলাদেশে মেজর ডালিম সম্পর্কে মন খুলে নতুন কিছু তথ্যও দিব, যা এর আগে দেওয়ার সাহস হয়নি। শরীফুল হক ডালিম ওরফে মেজর ডালিম ১৯৪৬ সালে জন্মগ্রহণ করেন। বিএসসি গ্র্যাজুয়েট হয়ে তিনি ১৯৬৪ সালে পাকিস্তান বিমান বাহিনীতে যোগদান করেন। ১৯৬৫ সালের পাক ভারত যুদ্ধের পর তিনি বিমান বাহিনী থেকে সেনাবাহিনীতে যোগদান করেন এবং ১৯৭১ সালের এপ্রিল মাস পর্যন্ত পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত থাকেন। ১৯৭১ সালে স্বাধীনতা সংগ্রামের শুরুতেই সুদূর পশ্চিম পাকিস্তান থেকে পালিয়ে এসে যে দলটি সর্বপ্রথম মুক্তিযুদ্ধে যোগদান করেছিল, মেজর ডালিম ছিলেন তাদের একজন। মুক্তিযুদ্ধে অসাধারণ সাহস ও কৃতিত্বের জন্য তিনি বীর উত্তম খেতাবে ভূষিত হন। একজন প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী গড়ে তোলার প্রক্রিয়ায় তার অবদান উল্লেখযোগ্য। সেই মানুষটি ৭৫ এসে শেখ মুজিবকে খুন করেন। কেন খুন করেন এ বিষয়ে পরে যাওয়া যাবে, তার আগে জেনে নেওয়া দরকার মেজর ডালিম এখনও বেঁচে আছেন কিনা। মেজর ডালিম এখনও বেঁচে আছেন এটা ধারণা করা যেতেই পারে। সম্প্রতি তার কিছু বর্তমান ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। অনেকেই বৃদ্ধ বয়সী এসব ছবি নিয়ে ফেসবুকে লিখছেন এখনও বেঁচে আছেন মেজর ডালিম। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনও দেখেছেন তিনি। অনেকে বলাবলি করছে মেজর ডালিম বর্তমানে তুর্কিতে বসবাস করছে। কেনিয়ার নাইরোবিতে তার ব্যবসা আছে। তিনি পাকিস্তানি পাসপোর্ট ব্যবহার করছেন। পাকিস্তান ও কেনিয়ায় নিয়মিত যাওয়া আসা করে থাকেন। গত ৪০ বছরে বিশ্বের ১০০টি দেশে তিনি ভ্রমণ করেছেন বলেও জানা যায়। শুধু তাই না, ৭৫-এর পরে মেজর ডালিম বাংলাদেশে কমপক্ষে ২০ বার এসেছে বলেও খবর রটাচ্ছে অনেকে। এমনকি ধানমন্ডি ৩২-এও যাওয়ার গুঞ্জনও রয়েছে ফেসবুকে। তবে এসব তথ্যের কোনো নির্ভরযোগ্য সূত্র নেই। বাংলাদেশে আসলে হয়তো আওয়ামী লীগ সরকার তাকে এতদিনে ধরেই ফেলত। হাসিনা ক্ষমতায় থাকাকালীন সময়ে বঙ্গবন্ধুর খুনিদের খুঁজে বের করার দায়িত্ব পালনকারী একটি টিমের সদস্য অ্যাম্বাসেডর ওয়ালিউর রহমান জানান, মেজর ডালিম পাকিস্তানের পাসপোর্টধারী এবং কোটিপতি ব্যবসায়ী। ওয়ালিউর রহমান বলেন, ডালিম পাকিস্তান থেকে কেনিয়ায় সবসময় যাতায়াত করছেন। কেনিয়ায় বিনিয়োগকারী বিদেশিদের মধ্যে তিনি অন্যতম। সে দেশের রাষ্ট্র ক্ষমতায় থাকা প্রভাবশালীরা বংশ পরম্পরায় তাকে আশ্রয় দিয়ে যাচ্ছে। তিনি বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ইনডেমনিটি বিল বাতিলের পর আমরা কেনিয়ায় গিয়ে সেদেশের সকল পর্যায়ে নেতাদের সঙ্গে দেখা করি এবং তাকে ফেরত চাই। তারা সরাসরি তা প্রত্যাখ্যান করে। বঙ্গবন্ধু খুনের পর ৯৬ থেকে ২৪ প্রায় ৫ মেয়াদে ২০ বছরেরও বেশি সময় ক্ষমতায় ছিল আওয়ামী লীগ। তবুও মেজর ডালিমের কোনো তথ্য বের করতে পারেনি দলটি। ডালিমও কখনোই কোথাও নিজের উপস্থিতি জানান দেননি, এমনকি আওয়ামী লীগ সরকার পতনের পরও না। তবে তিনি যে একেবারে চুপসে গেছেন সেটাও না। নিজের নামে একটি ওয়েবসাইট খুলে সেখানে লেখালেখি করে সত্যিটা জানিয়েছেন। এর বাহিরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মেজর ডালিম ফ্যান পেজ সহ মেজর ডালিম নামে বেশ কয়েকটি অ্যাকাউন্ট পাওয়া যায়। সেগুলোতেও বঙ্গবন্ধু হত্যাকে যৌক্তিক দাবি করা হয়েছে। আর মেজর ডালিমের গ্রন্থে তো স্পষ্ট করে তিনি বঙ্গবন্ধুকে হত্যার পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের কথা জানিয়েছেন। তার জন্য তিনি কোনো অনুশোচনা বোধও করেন না, বরং বরাবরই বিপ্লব হিসাবে অভিহিত করেন। বইয়ে উল্লেখ রয়েছে ১২ আগস্টই ঠিক করা হয়েছিল ১৫ আগস্ট ভোরের দিকে বঙ্গবন্ধুকে উৎখাত করা হবে। ১৫ আগস্ট তারিখটি বেছে নেওয়ার সুনির্দিষ্ট কিছু কৌশলগত কারণও মেজর ডালিম তুলে ধরেছেন। ১৫ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় অনুষ্ঠান এবং শেরে বাংলা নগরে এমপি হোস্টেল ঘিরে সেরাতে তৎপর থাকার কথা ছিল পুলিশ ও স্পেশাল স্কোয়াডের। টহল দেওয়ার জন্য রক্ষী বাহিনীকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মোতায়েন করা হবে, এমন ধারণাও ছিল পরিকল্পনা প্রণয়নের সময়। রক্ষী বাহিনীর পরিচালক ব্রিগেডিয়ার নুরুজ্জামান ও উপপরিচালক কর্নেল সাব্বি উদ্দিন ১৫ আগস্ট ঘটনাচক্রে একসঙ্গে দেশের বাহিরে ছিলেন। বাকশালের প্রায় সব শীর্ষ নেতাই সেদিন ছিলেন ঢাকায়। এদিকে সেনাবাহিনীর ঢাকা ব্রিগেডে ১৪ ও ১৫ আগস্ট রাতে ট্রেনিংয়ের জন্য নির্ধারিত ছিল। অন্যদিকে ১৫ আগস্ট রাষ্ট্রীয় পর্যায়ে স্বাধীনতা দিবস উদযাপন নিয়ে ভারত ব্যস্ত থাকবে বলেও অনুমেয় ছিল। এসব সমীকরণ মিলে হামলার জন্য ১৫ আগস্টকে বেছে নিয়েছিলেন ডালিম ও তার সহযোগীরা।
আর এই দিনটিকে মেজর ডালিম জাতীয় মুক্তির দিন হিসাবে অভিহিত করেন। তিনি তার ওয়েবসাইটে লিখেছেন, 1975 সালের 15 আগস্টের বিপ্লব দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছিল। সমসাময়িক দেশ বিদেশের প্রতিক্রিয়াতেই তার লেখা রয়েছে, ইতিহাসেও তা থাকবে। আজ আর একথা বলার অপেক্ষা রাখে না যে স্বাধীনতার যাত্রাকাল থেকে ক্ষমতাসীনরা যদি মুক্তিযুদ্ধের চেতনার সাথে বিশ্বাসঘাতকতা না করত, যদি সুষ্ঠু বিচার ব্যবস্থা থাকত, যদি বেঁচে থাকার মৌলিক অধিকার, বাক স্বাধীনতা, রাজনৈতিক কার্যক্রম ও সংগঠনের স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতা থাকত, যদি অন্যায় অত্যাচার, হত্যা, নির্যাতন না হতো, যদি সরকার পরিবর্তনের নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক ব্যবস্থা বহাল থাকত, তাহলে দুর্বিষহ যন্ত্রণা থেকে নাজাত পাওয়ার জন্য 75-এর 15 আগস্ট বৈপ্লবিক অভ্যুত্থানের প্রয়োজন হতো না। মেজর ডালিম তার লেখনীতে শেখ মুজিবের পতনের জন্য তাকে দোষছেন। তিনি লিখেছেন, পৃথিবীর ইতিহাসে মুজিবের মতো জনগণের এত ভালোবাসা খুব বেশি নেতা পায়নি, কিন্তু পরিবর্তে তিনি জনগণকে আপন করে নিতে পারেননি। দুষ্কৃতিকারী কর্মী ও নেতারা তার কাছে আশ্রয় ও প্রশ্রয় পেয়েছে। পরিবারের অনেকের বিরুদ্ধে দুষ্কর্মের রিপোর্ট পেয়েও তিনি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজনীয়তা বোধ করেননি। কর্তৃত্বের প্রতি প্রবল আকর্ষণের জন্য তার চেয়ে অধিক রাজনৈতিক প্রজ্ঞা ও বুদ্ধিসম্পন্ন কাউকে তিনি বরদাস্ত করতে পারতেন না। তার চরিত্রে ধৈর্যের অভাবও ছিল বলে মন্তব্য করেন মেজর ডালিম। তিনি বলেন, ফলে তিনি পরীক্ষিত ও গুণবান যোগ্য সহযোগীদের কানকথায় বিভিন্ন দায়িত্ব থেকে অপসারণ করেন। তিনি এক পর্যায়ে আপন পর, বিশ্বস্ত সহযোগী এবং নির্ভরশীল বন্ধু বিবেচনার শক্তিও হারিয়ে ফেলেন। শেখ মুজিবের এই মানসিকতাকে তার রাজনৈতিক জীবনের চরম ব্যর্থতা ও পরিণতির জন্য একটি বিশেষ কারণ হিসেবে চিহ্নিত করেন মেজর ডালিম। তিনি বলেন, যুব নেতাদের দৈরাত্বে গোটা প্রশাসন যন্ত্র বিকল হয়ে যায়। দেশে দুর্ভিক্ষ, প্রতিদিন হত্যার খবর শুনতে হয় মানুষকে। প্রকাশ্য দিবালোকে নির্বিচারে হত্যাকাণ্ড প্রায় প্রতিদিন সংঘটিত হয়েছে। তখন বিরোধী দলগুলোকে নির্মূল করার জন্য রক্ষী বাহিনী ও অন্যান্য বাহিনীকে লেলিয়ে দেওয়া ছাড়াও মুজিব কর্তৃক দলীয় কর্মীদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছিল বলে জানান মেজর ডালিম। তিনি বলেন, পুরো দেশ এভাবেই একটা সীমাহীন নৈরাজ্যের দ্বারপ্রান্তে উপনীত হয়েছিল। যে মানুষ একদিন মুজিবের কারামুক্তির জন্য রোজা রেখেছে, নফল নামাজ আদায় করেছে, সেই মানুষই আওয়ামী বাকশালী শাসনামলে আল্লাহ পাকের কাছে কেঁদে কেঁদে শেখ মুজিবের দুঃশাসন থেকে মুক্তি চেয়েছে। মেজর ডালিম জানান, দেশের এই পরিস্থিতিতেই জনগণের কথা ভাবতে শুরু করেন তারা। তিনি বলেন, আমরা ঠিক করলাম জাতিকে শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে মুক্ত করতে হবে যে কোনো ত্যাগের বিনিময়ে। সেই ভাবনা থেকেই ডালিমরা নিজস্ব পরিকল্পনা শুরু করে। সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটে সেনা পরিষদ গড়ে তোলার কাজ দ্রুতগতিতে এগিয়ে নেয়। দেশের প্রতিটি সেনানিবাসের বিভিন্ন ব্যাটালিয়ন ও রেজিমেন্টে সমমনা অফিসার ও সৈনিকদের সমন্বয়ে গড়ে তোলা হয় গোপন সংগঠন। তাদের গোপন সংগঠনে সিদ্ধান্ত গ্রহণ করা হয় শেখ মুজিবকে আজীবন রাষ্ট্রপতি হিসাবে প্রতিষ্ঠিত করার আগেই বিপ্লব ঘটিয়ে শেখ মুজিবের এক নায়কত্ব ও বাকশালে পতন ঘটাতে হবে। তারপরে হয়তো সপরিবারে মুজিব হত্যার প্ল্যানিং ও তা সাকসেসফুল করা হয়। তবে সবাইকে মারলেও হাসিনা ও রেহানা বেঁচে যায়। সোশ্যাল মিডিয়ায় মেজর ডালিমের একটি বক্তব্য খুব ভাইরাল, যেখানে তিনি বলেছেন, মুজিবের 2 কন্যাকে মারিনি, যাতে মানুষ বুঝতে পারে কেন মুজিবকে মেরেছিলাম। মেজর ডালিম আসলেই এমন বয়ান দিয়েছেন কিনা, দিলে কোথায় দিয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি। তবে যে কোনোভাবেই হোক তার বয়ানটা আজ বাস্তবতায় রূপ নিয়েছে। আসলে হাসিনার কারণে মানুষ বুঝতে পেরেছে তার বাবা কেমন ছিল। এমনকি তার বাবা ভালো থেকে থাকলেও মেয়ের কারণেই এখন সকলের কাছে খারাপ হবার পর্যায়ে। যাই হোক দর্শক, আপনার দৃষ্টিতে মুজিবকে মেরে মেজর ডালিম ঠিক কাজ করেছে নাকি ভুল? কমেন্টে জানিয়ে দিন আপনার মন্তব্য। জানাতে ভুলবেন না তার অবস্থান নিয়ে আপনার কাছে কোনো তথ্য থাকলে সেটাও। আর পরবর্তীতে আরও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।